ভোটের আগেই তো ঠকাচ্ছে, পরে কেমন ঠকাবে বলছেন তারেক রহমান। জানাবো কেন সিলেট থেকে বিএনপি শুরু করে নির্বাচনী প্রচারণা। কারচুপি স্পর্ধা দেখাবেন না বলছেন ডুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভোটের আগেই তো ঠকাচ্ছে, পরে কেমন ঠকাবে বলছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে জামাত ইসলামী তৃণমূলের রাজনীতিবিদদের বেহেশতের টিকিটের নিশ্চয়তা দেওয়ার বিষয়টি কিছুদিন পরই সামনে আসছে। এ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। এবার সেই বিষয়টিকে এক ধরনের প্রতারণা বলে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি অবশ্য জামায়াতের নাম উল্লেখ করেননি। তিনি জানান, এই টিকিট বিক্রি করে তারা মানুষকে ঠকাচ্ছে। সেখানে তিনি বলেন, বেহেশতের মালিককে আল্লাহ, দোজকের মালিককে আল্লাহ, কাবার মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিকও আল্লাহ। আপনারা সাক্ষী ছিলেন, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? না। নির্বাচনের আগেই একটি দল এই দেব ওই দেব বলছে, টিকিটই দেব বলছে। যেটার মালিক মানুষ না সেটার কথা যদি সে বলে, তাহলে এক তো শিরক হচ্ছে, সবকিছুর উপরে আল্লাহর অধিকার। তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে, নাউজুবিল্লাহ। 1971 সালে মুক্তিযুদ্ধে সেই রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। তিনি বলেন, প্রিয় ভাই ও বোনেরা, কেউ বলে অমুককে দেখেছি তমুককে দেখেছি, এবার একে দেখেন। 1971 সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে। সেই মাতৃভূমি স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এদেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এদেশের লক্ষ লক্ষ মা বোনেদের সম্মানহানি হয়েছে। তাদের তো এদেশের মানুষ দেখেই নিয়েছে। তিনি আরও যোগ করেন, এই কুফরির বিরুদ্ধে, এই হটকারীর বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে টেক ব্যাক বাংলাদেশ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড় করানোর ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ যেন ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে সে ব্যবস্থা করতে হবে। প্রতিটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। আমরা বিগত 15 বছর দেখেছি, অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য। সেজন্যই বলছি দিল্লি নয়, আমরা দেখেছি যারা 71 সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল, যাদের কথা একটু আগে বললাম। যারা মিথ্যা কথা বলে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমন পিন্ডিও নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। কেন সিলেট থেকেই বিএনপি শুরু করে নির্বাচনী প্রচারণা? দেশের জাতীয় রাজনীতিতে একটি দৃশ্য প্রায় নিয়মিত। নির্বাচন সামনে এলেই বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে। বিএনপি হোক বা আওয়ামী লীগ, অতীতে প্রায় সব জাতীয় নির্বাচনের আগে সিলেট আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। প্রশ্ন হলো, কেন নির্বাচনী যাত্রা বারবার সিলেট থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো? রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এর পেছনে একাধিক ঐতিহাসিক, ধর্মীয় ও কৌশলগত কারণ কাজ করছে। প্রথম কারণ হিসেবে উঠে আসে ঐতিহ্য ও রাজনৈতিক রেওয়াজ। স্বাধীনতার পর থেকে জাতীয় রাজনীতির বড় বড় অধ্যায়গুলোর সূচনা হয়েছে সিলেটকে কেন্দ্র করে। বিএনপির প্রতিষ্ঠাতা ও নেতারা বহু বছর ধরে নির্বাচনের প্রচার শুরু করতেন সিলেট থেকে। 1970 ও 80 এর দশকে এ অঞ্চলে তাদের প্রথম রাজনৈতিক কার্যক্রম ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার সময় থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করার ক্ষেত্রে সিলেটকে অগ্রাধিকার দিয়েছেন। পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে সব নির্বাচনে সিলেটকে সূচনাস্থল হিসেবে বেছে নিয়েছে। এই ঐতিহ্যের কারণে দলের পরবর্তী নেতৃত্ব সেই ধারায় অনুসরণ করছে। এই রেওয়াজ এখন দলীয় সংস্কৃতির অংশ হয়ে গেছে। দ্বিতীয় বড় কারণ হলো ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব। সিলেটকে দেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয়। হযরত শাহজালাল ও হযরত শাহপরান এর মাজারকে কেন্দ্র করে এই অঞ্চলে ধর্মীয় আবেগ রাজনীতিতেও প্রভাব ফেলে। অনেক রাজনৈতিক নেতা মনে করেন, প্রচারণা শুরুতে এখানে মাজার জিয়ারত করলে তা শুভ সূচনা হিসেবে
বিবেচিত হয় এবং জনমনে ইতিবাচক বার্তা যায়। তৃতীয় কারণ হলো রাজনৈতিক প্রতীকী মূল্য। সিলেট থেকে প্রচারণা শুরু করার অর্থ হচ্ছে জাতীয়ভাবে একটি বার্তা দেওয়া, দল মাঠে নেমেছে, লড়াই শুরু হয়ে গেছে। গণমাধ্যমের দৃষ্টিও সহজে সিলেটের কর্মসূচির দিকে যায়। ফলে প্রচারণার প্রথম দিনেই দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা সম্ভব হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রবাসী ভোট। সিলেট অঞ্চলের বড় একটি জনগোষ্ঠী যুক্তরাজ্য সহ ইউরোপীয় বিভিন্ন দেশে বসবাস করেন। তারা সরাসরি ভোট না দিলেও অর্থনৈতিক সহায়তা, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক যোগাযোগের কারণে দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ। সিলেট থেকে শুরু করলে সেই বার্তাটি প্রবাসীদের কাছেও পৌঁছে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিলেটকে বেছে নেওয়ার পেছনে আবেগ ও কৌশলের মিশ্রণ রয়েছে। এটি শুধু একটি শহর নয়, বরং একটি প্রতীক। সেই প্রতীক ব্যবহার করেই দলগুলো জাতীয় নির্বাচনের লড়াই শুরু করতে চায়। সব মিলিয়ে বলা যায়, ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক বার্তা এবং কৌশলগত সুবিধা, এই চার কারণেই বারবার সিলেট থেকে শুরু হয় বাংলাদেশের জাতীয় নির্বাচনী প্রচারণা। এই রেওয়াজ ও ঐতিহ্যকে লালন করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে প্রচারণা শুরু করবেন বলে মনে করেন বিশ্লেষকরা। দীর্ঘ 21 বছর পর পূর্ণভূমি সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত 8:30টার দিকে তিনি হজরত শাহজালাল ও হজরত শাহপরান এর মাজার জিয়ারত করেন। বিকেল 3টায় সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, সর্বশেষ 2004 সালে বিএনপির বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে গিয়েছিলেন তারেক রহমান। এদিকে দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম সিলেট সফরে এলেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সমাবেশেও প্রথমবারের মতো বক্তব্য রাখেন তিনি। দলের চেয়ারম্যান হিসেবে প্রথমবার সিলেটে গিয়ে মাজার জিয়ারত করলেন তিনি। কারচুপির স্পর্ধা দেখাবেন না, বলছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়। এবার কোনো ধরনের ম্যানিপুলেটেড নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, আমার আজ নির্বাচনী মাঠে থাকার কথা ছিল, কিন্তু বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়েছে। কারণ আমার কাছে মনে হয়েছে প্রশাসন ও পুলিশের যতটা নিরপেক্ষ থাকার কথা তারা ততটা নিরপেক্ষ নয়। তিনি অভিযোগ করে বলেন, আমার কর্মীদের উপর বর্বরচিত হামলা চালানো হচ্ছে, কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, এমনকি বাড়িতে আগুন পর্যন্ত দেওয়া হয়েছে। অথচ এখনো পর্যন্ত পুলিশ কোনো মামলা নেয়নি। নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি বড় দলগুলোর বিরুদ্ধে লড়াই করছি। প্রশাসন যদি পুরোপুরি নিরপেক্ষ না থাকে তবে ছাত্র জনতার 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। 2018 সালের মতো আরেকটি কারচুপি নির্বাচন হলে তার পরিণতি কারোর জন্যই ভালো হবে না। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গেও কথা বলবেন বলে জানান রুমিন ফারহানা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।